ছটফট করছো কেন? আমার দিকে তাকাও, কি করতে আজ ইচ্ছে করছে বলো কি চাও? নমস্কার, আমি রুদ্রনীল। টলি টাইমস আপনাদের স্বাগত জানাই। স্বাগত এই কারণে জানাবো যে 12 তারিখ মানে 12ই এপ্রিল রিলিজ করছে আমাদের সিনেমা ভিঞ্চিদা, সৃজিত মুখার্জি, এবং তার একটা বড় স্পেশাল দিক হচ্ছে থ্রিলার, সেটা সবাই জানে। আর তবে এই যে থ্রিলার এবারে তৈরি হয়েছে, সেই থ্রিলারের সাবজেক্ট একটু আলাদা। মানে যে সাবজেক্ট নিয়ে মুম্বাইতে এখনও কাজ হয়নি, পৃথিবীতে অন্য ভাষায় কাজ হয়েছে কিনা সেই খবরটা খুব একটা আসেনি। আর টলিউডে কিন্তু সেই কাজটা হলো। মানে ভিঞ্চিদা তৈরি হয়েছে 12 তারিখে রিলিজ। আর আমি এই ছবিতে ভিঞ্চিদার চরিত্রে অভিনয় করেছি। দাদা, দুনিয়ার কাছে সবার প্রথম দা ভিঞ্চি প্রমাণ করেছিলেন শিল্প হলো বিজ্ঞান আর বিজ্ঞানী শিল্প। দাদা নাম কি? দা ভিঞ্চির ভক্ত ভিঞ্চিদা? হ্যাঁ, আমি ভিঞ্চিদা, আর এটা আমার গল্প। আর আমরা যে কজন অভিনয় করেছি আর কি, আমরা ভয়ঙ্কর না ভয় পেয়ে অভিনয় করি যে পেমেন্ট একটু কম দিক, একটু খেতে খারাপ দিক, সে না ঝগড়া করে নেবো প্রডিউসারের সঙ্গে। কিন্তু মানে কোনো ভুল অভিনয় করে ফেলছি না তো, যে যারা সিনেমা হলে আসছেন দর্শক, যাদের জন্য আমাদের এই ভালোবাসার কাজটা অভিনয় বা সিনেমা যেটা, সেখানে ফাঁকি মেরে ফেলছি না তো। তো সেই বিষয়ে একটুখানি একটু নিশ্চিত থাকতেই পারেন, পুরোটা নিশ্চিত হবেন সিনেমাটা দেখে। তবে হ্যাঁ, মানে আজকে যে আড্ডা মারছি, আমার সঙ্গে একজন বসে রয়েছেন মানুষ, এইটুকু বলতে পারি যে এই সিনেমাটা কিন্তু কোথায় এই থ্রিলার বা সব কিছুর পেছনে অদ্ভুত রকমভাবে এই গল্পের একটা বড় লাইন আসে যে শিল্পীর তুলিতে লেগে যায় রক্ত। কি করে সেটা সম্ভব? টলিউডের একজন মেকআপ আর্টিস্টকে নিয়ে গল্প, আর সেই মেকআপ আর্টিস্টের নাম হচ্ছে ভিঞ্চি। তোমার মনের ভেতর যাই, মুখের ভিড়ে মুখোশ পাই, ঘাসের ফাঁকে লুকিয়ে থাকে শিকারি যেন। আর আমার সঙ্গে রয়েছেন টলিউডের আসল ভিঞ্চিদা সোমনাথ কুণ্ডু। সোমনাথ, আপনারা আমাদের চেনেন, যারা আমরা অভিনয় করি, বিভিন্ন চরিত্র করে আপনাদের মন ভরাবার চেষ্টা করি। আমরা হয়তো একটা চরিত্র কিরমভাবে চলবে, ফিরবে, কথা বলবে, সেটা নয় ঠিক করে ফেলি, কিন্তু বাইরেটা যদি বাইরেটা না ঠিকঠাক হয়, তাহলে আমাদের একটা অভিনয়ে আপনাদের তো মানাবে না, বিশ্বাস করবেন না। ঠিক যতটাই একজন শিল্পীকে প্রশংসা যখন আপনারা করেন, দুটো দিক কাজ করে। এক, তার ভেতরের দিকে তার পরিশ্রম, আর তার শরীরের বাইরে সেই মেকআপ আর্টিস্টের পরিশ্রম। যে মেকআপ আর্টিস্টকে নিয়ে আমাদের গল্প ভিঞ্চিদা। আমার সঙ্গে রয়েছেন টলিউডের অন্যতম সেরা, আমাদের কাছে অন্যতম পরিশ্রমী, এবং যাকে দেখে আমার এই গল্পের আইডিয়াটা আসা যে এটা লেখা যেতে পারে, সেই আমাদের এই গল্পের হিরো অ্যাকচুয়ালি বসে রয়েছেন সোমনাথ কুণ্ডু। এটা এই সুযোগে সোমনাথের সঙ্গে আমরা যা যা আলোচনা করি আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলবো, ইন্টারভিউ নিতে নিতে। ঠিক আছে সোমনাথ, মেকআপ করার এই যে পোকা, এই যে এক একটা কাজ, একটা মানুষ ভালো ব্যবসা করেন, তার তো একটা পোকা থাকে। একজন বাড়িতে দারুণ রান্না করেন, তারও একটা একটা শিল্প সাংঘাতিক, সেখানে একটা পোকা থাকে। আমি অভিনয় করছি, আমরা পোকা থাকে। আর এই যে মেকআপ, তারও একটা যে পোকা, এই পোকাটা ছোটোবেলায় ফরফর করতে করতে কী করে মাথায় ধরে? দেখো, আমার তো ইন্ডাস্ট্রিতে 3rd জেনারেশন। বাবা এবং দাদু ছিলেন কস্টিউম ডিপার্টমেন্টের, বড় বড় ডিরেক্টরদের সাথে কাজ করেছেন। সেই সময় থেকেই বাবা কস্টিউমে ছিলেন, কস্টিউম ম্যান ছিলেন। তনুবাবু তখন সিনেমা ঘরে কাজ করতেন অজয়করের সাথে। কিন্তু মাঝে মধ্যে আমি বাবার সাথে ক্লাবে, এমনি যেমন নর্মাল আমাদের যে ক্লাবের নাটকগুলো হয়, বাবার সাথে আমি কিন্তু ক্লাবের নাটকগুলোতে ওরা বাবাকে নিয়ে যেত। বাবা কস্টিউম ডিপার্টমেন্টে থাকলেও বাবার কিন্তু মেকআপের একটা দারুণ হাত ছিল। মানে বাবা অসাধারণ ছবি আঁকতে পারতেন, এবং কারো কাছে শেখেনি, আমিও কারো কাছে শিখিনি। বাবা ছবি আঁকতেন, অয়েল পেন্টিং, ওয়াটার পেন্টিং যাই করতো, আমি পাশে দাঁড়াতাম, দাঁড়িয়ে দেখতাম, আমারও মাথার মধ্যে ছবি আঁকাটা ঢুকে গেছিলো। ঠিক সেইভাবেই বাবার সাথে সাথে গিয়ে ওরকম ওই দাড়ি গোঁফ লাগানো,
এই করা। এবারে আমি যখন, বাবা তো কারোর ওপর মানে দাড়ি গোঁফ প্রয়োগ করছে, মেকআপগুলো করে দিচ্ছে, তো আমরা হট করে একটা নাটকেতে সেকেন্ড প্রাইজ পাই, ঠিক আছে, মানে ওটা খুব ভালো একটা আমাদের দমদমে, আমি দমদমে থাকি, দমদমে একটা নাটকের 5 স্টার ক্লাবের তরফে ওটা একটা, ওরা সেকেন্ড প্রাইজ পেয়ে যায়। আমরা একটা নাম্বারের জন্য হেরে গেছিলাম, আমরা 8 পয়েন্ট পেয়েছিলাম, ওরা 9 পয়েন্ট পেয়েছিল যারা ফার্স্ট হয়েছিল। তার কারণ হচ্ছে যার ওপর বাবা দাড়ি লাগিয়েছিল সে নিজে পাকামো করে টান টান মেরে একটুখানি ঝুলিয়ে টুলিয়ে নিয়েছে। যখন অনেকক্ষণ ধরে মানে তারা অভিনয়টা করছিল, কোনো এক ফাঁকা ওটা একটু বোধহয় খুলে গেছে, তা বিচারকরা যখন পুরস্কারটা দিলেন বললেন সবই ভালো ছিল, এটা আপনাদেরই ফার্স্ট হওয়ার কথা, কিন্তু ওই দাড়িটা খুলে গেছিলো বলে একটুখানি এগিয়ে এসেছিল। তো তখন থেকে আমার মাথার মধ্যে যে একটা, যে মানুষকে সুন্দর করা, লোকে ভালো বলছে, মেকআপটা করলে ওইটা একটা ঢুকে গেছিলো। তখন আমি বেশ ছোটো, তখন আমি ক্লাস 7-8-এ পড়ি, কিন্তু আমার কখনোই মানে এই ইন্ডাস্ট্রিতে আসার একটা ইয়ে ছিল না, কারণ আমার পড়াশোনা যা ছিল, আমি মোটামুটি বাংলা অনার্সে আমার 55% মার্কস ছিল। আমি রবীন্দ্রভারতী নাইটে চান্সও পেয়েছিলাম MA পড়ার জন্য, কিন্তু আমি তখনই বাবার শরীর খারাপ হয় এবং আমি ইন্ডাস্ট্রিতে ঢুকে যাই। বাবা জোর করে বলে যে দেখ তুই ভালো ছবি আঁকিস, তো কস্টিউমে এসে লাভ নেই, তুই মেকআপ ডিপার্টমেন্টে চলে আয়, ওখানে তুই যেটা চাস ছবি আঁকার মতো যে কাজ করা, ওখানে কিন্তু মানুষের মুখটাই ক্যানভাস, তুই ওখানে ভালো মতো ছবিটা আঁকতে পারবি এবং প্রচুর নাম হবে এবং লোকে ভালোবাসবে ভালো কাজ করতে পারলে। তো প্রথম যখন এলাম ইন্ডাস্ট্রিতে, আমি ঋতুদার 52 এপিসোডেতে যে আমার যিনি সিনিয়র ছিলেন তার সাথে কাজ মানে অ্যাসিস্ট করতেছি, প্রথম দিনই আমার হাত থেকে তুলি পড়ে যায়। মানে এটা যখন ঋতুপর্ণ ঘোষ, হ্যাঁ, সবার ঋতুদা আমাদের বাঙালি জাতিদের যে পরিচালকদের নিয়ে গর্ব করে, সেই ঋতুপর্ণ ঘোষের সঙ্গে কাজ করে, এটা কোন সাল ছিল? এটা ধরো তখন 1996, মানে 5-এর এন্ড 6-এর শুরুর দিকে, মানে একদম মানে 5-এর এন্ডের দিকেই অ্যাকচুয়ালি, তারপরে 6, মানে ওই 52 এপিসোডটা ওই সময় শুরু হয়েছিল ঋতুদার। তো আমার যিনি সিনিয়র ছিলেন, যার কাছে আমি প্রথম আসি কাজ শেখবার জন্য, সুব্রত সিনহা, মারা গেছেন 15 সালে। তো সুব্রত স্যারের সামনে আমি যখন প্রথম আসি শেখবার জন্য, স্যার আমাকে বললেন কি সোমনাথ একটা তুলি দিয়ে দাও তো, সরু পয়েন্টেড, তো তুলির দিকে ফার্স্টেই পড়ে যায়। তখন উনি বললেন যে দেখো মেকআপে কিন্তু এত টেনশন করলে হবে না, সুন্দর করে কাজ করতে হবে, কি চাইছে মাথা ঠান্ডা করে। এবং ওইখানে ফার্স্ট যখন কাজ করি, ঠিক 3 দিনের মাথায় উনি আমাকে একটা মেকআপ করতে দিলেন ঋতুদার ওখানে, এবং ঋতুদার ওখানে আগাগোড়াই সবাই জানে যে মেকআপ হবে কিন্তু বোঝা যাবে না, যেটাকে আমরা নো মেকআপ লুক বলি, হুইচ ইজ ভেরি ডিফিকাল্ট। সবাই ভাবে যে মেকআপ মানে নো মেকআপ মানে মেকআপ না করে ওরা পাউডার মাখিয়ে ছেড়ে দেয়, নট দ্যাট। প্রতিটা ফিল্মেই মেকআপ করা হয় ক্যামেরার জন্য, কিন্তু যেটা যে মেকআপটা ভেরি রিয়েলিস্টিক হবে এবং যে মেকআপটার মধ্যে মনে হবে না যে মেকআপ করা আছে। তো সেই সময় আমি হট করে মানে কিছুটা আন্দাজে বলো, কিছুটা চোখের নজরেও বলো, মেকআপটাকে আমি অফার করি, সবাই বললো বা খুব ভালো হয়েছে। এবং ওই সময় থেকে আমার মাথার মধ্যে একটা এসে গেল যে না, আমাকে এইখানে যদি আমি করতে পারি, তাহলে কাজ করতে পারি, তাহলে হয়তো আমি এখানে স্ট্যান্ড করতে পারবো। এবং তখন যারা বড় বড় মেকআপ আর্টিস্ট ছিলেন, দেবী হালদার ছিলেন, এখন তারা নেই, ইয়ে ছিলেন, অম্পি গাঙ্গুলি ছিলেন, বা আরও যারা বড় ছিলেন, তাদের যে নামগুলো সবাই বলতে এ খুব ভালো মেকআপ করে, উনি খুব ভালো মেকআপ করে, সেটা আমার মধ্যে প্রচণ্ডভাবে যে হয়তো একদিন আমিও করবো, লোকে আমার নামও বলবে, সেই থেকেই আমার মাথায় মাথায় পোকাটা আসে। তো যেটা হয় আর কি, যাই হোক, তো এটা ছিল তো সোমনাথ কুণ্ডু, মানে আমাদের এই গল্পের ভিঞ্চিদা, যাকে দেখে হয়েছে। কি করে হয় আমি একটুখানি ছোট করে বলে দিই। সেটা হচ্ছে যে 2016 শেষের দিকেই হবে, 2016 শেষের দিকে আমরা একসঙ্গে একটা ছবিতে কাজ করছিলাম, এবং সেখানে প্রস্থেটিক মেকআপ ধীরে ধীরে উন্নত হচ্ছে। এখন সিনেমাতে যে মেকআপটা মানুষকে চমকে দিচ্ছে, সেটা হচ্ছে এখনো পর্যন্ত মেকআপের সূক্ষ্মতম দিক, সেটা হচ্ছে প্রস্থেটিক মেকআপ। সোজা কথায় বলতে গেলে আপনারা অমিতাভ বচ্চনের পা দেখেছেন, সেখানে মানুষটাকে সম্পূর্ণ অন্য একটা অদ্ভুত চেহারা দেওয়া হয়েছিল। অভিনেতার শরীর, অমিতাভ বচ্চন অভিনেতার শরীরের সঙ্গে আর একটা কৃত্রিম শরীর তৈরি করা হয়েছিল। এই যে কৃত্রিম শরীরটা তৈরি করা হয়, বিভিন্ন ধরনের চামড়া, বিভিন্ন চামড়ার ঘাঁজ, বিভিন্ন রকম তার চেহারার ধরন দাঁড়ায়, সেই কঠিন কাজটাকেই বলে প্রস্থেটিক মেকআপ। এবং সেই মেকআপ তৈরি করতে গেলে অনেক খরচ, অনেক সময় লাগে, অনেক সূক্ষ্ম সেই মেকআপ। সেই মেকআপ হলিউড করেছে আগে, তারপর বলিউড করেছে, এবং তারপর টলিউডের মধ্যে
চুপি সারে একজন, কিন্তু যে সবাই পারছে কেন বাঙালি পারবে না? বাঙালির মধ্যেই তো কোথায় রক্তের মধ্যে কোথায় শিল্পী লুকিয়ে রয়েছে। তো তেমনই একজন নিজের মতো করে পড়াশোনা করা, কষ্ট করা, ইন্টারনেট ঘাঁটা, সব কিছু দেখে শিখে কোথায় একটু অনলাইনে বা কোনো জায়গা থেকে অর্ডার দিয়ে কয়েকটা মেটেরিয়াল নিয়ে তারপর নিজের বুদ্ধিতে তার বিকল্প সস্তার কী দিয়ে আমি ওই রকম মেকআপটা তৈরি করতে পারি যেটা প্রস্থেটিক, সেই গবেষণাটা একা একা চুপিসারে চালাচ্ছিল একজন। তো সেই অভিনেতার সঙ্গে, সেই মেকআপ আর্টিস্টের সঙ্গে দেখা হয়। এই অভিনেতার মাঝে মাঝে দেখা হতো কাজের সূত্রে, কিন্তু এই প্রস্থেটিক মেকআপের বিষয় 2016 শেষে আমরা একটা জায়গায় কাজ করতে যাই এবং সেখানে প্রায় 3 ঘন্টা ধরে আমার বডি বার্ন হয়ে গেছিলো একটা বোম ব্লাস্টে। এরকম একটা বডির ওপর প্রস্থেটিক মেকআপ শুরু হয়, মানে নকল শরীর ক্ষতবিক্ষত হয়ে যাওয়া শুরু হয়। তারপর সেই মেকআপটা এতটাই সাংঘাতিক এবং রিয়েল হয়েছিল, সেখানে আবির, ঋত্বিকেরা সবাই উপস্থিত ছিল। যখন মেকআপ শেষ হয়ে আমি গিয়ে যখন ফ্লোরে দাঁড়াই, আমাকে দেখে সকলে শিউরে উঠেছিল আতঙ্কে বা ভয়েতে বা ঘৃণায়, এই এদিকে তাকানো যাচ্ছে না। তাই একজন শিল্পী যখন সে কাজ করেন, তার কাজ তো মানুষ দেখতে পাবেন, এটাই তো সব থেকে বড় আনন্দ। কিন্তু যেহেতু এতটাই বিভৎস হয়েছিল, রিয়েল হয়েছিল, সুন্দর হয়েছিল, পারফেক্ট হয়েছিল মেকআপটা, পরিচালক ইচ্ছে থাকা সত্ত্বেও সেন্সর বোর্ডের নিয়মকানুনের জন্য খুব কাছ থেকে সেটাকে দেখতে পান না, দূর থেকে ক্যামেরায় ধরে। দূর থেকে ধরাতে সেদিন শিল্পী, সেই মেকআপ আর্টিস্ট যে সূক্ষ্ম মেকআপটা তৈরি করেন, যেটা বিভৎসতা মানুষকে রিয়েলিটির কথা মনে করায়, সেইটা ক্যামেরায় ধরা পড়ে না। এই প্রস্থেটিক মেকআপ খুব যত্ন করে, কষ্ট করে আঠা দিয়ে শরীরে বসাতে হয়, জুড়ে জুড়ে তৈরি করতে হয়, তারপর তুলতেই সেটা বডি থেকে সময় লেগেছিল 2 ঘন্টা। আর এই মেকআপটা করেছিলেন আমার এই ভিঞ্চিদা, মানে সোমনাথ কুণ্ডু। সোমনাথ যখন মেকআপটা তুলছে, কাউকে কোনো কমপ্লেন না করে নর্থ বেঙ্গলের কোনো একটি ওই পড়ে পাওয়া 14 আনার মতো একটা হোটেলের ফাঁকা একটা জায়গায়, যেটা ব্যবহার হয় না, সেই জায়গায় মেকআপ তুলতে তুলতে আমি লক্ষ্য করেছিলাম যে সোমনাথের চোখে জল চিকচিক করছে। এবং সোমনাথ কাউকে কোনো কমপ্লেন না করে, কারুর কোনো নাম না করে, ও নিজের মনেই বিড়বিড় করে বলে যে যখন দেখাবেই না ক্যামেরাতে ভালো করে, তাহলে করতে বললো কেন মন দিয়ে। এই সংলাপটা এই সিনেমাতে আছে, আমরা রাখতে বাধ্য হয়েছি। এই সংলাপটা শোনার পরেই সোমনাথের মুখ দিয়ে আমার মনে হয়েছিল একজন শিল্পী, মেকআপ আর্টিস্ট, যে সুন্দরকে অসুন্দর, অসুন্দরকে সুন্দর, কুৎসিতকে ও বদলে দিতে পারে, নারীকে পুরুষ বানাতে পারে, মোটাকে রোগা, রোগাকে মোটা করতে পারে, লম্বাকে বেটে করতে পারে, এরকম একটা ম্যাজিশিয়ান হতে পারে একজন মেকআপ আর্টিস্ট। যদি সেই ম্যাজিকটা মেকআপ শিল্পীর হাত থেকে কোনো রাগ, কোনো অভিমান বা কোনো ভুল বুঝিয়ে তার হাত থেকে নিয়ে যদি কেউ কোনো খারাপ কাজে ব্যবহার করে, তাহলে কি অনর্থ ঘটতে পারে। সেটা দিয়েই আমার গল্প আমি লেখা শুরু করি, সোমনাথ কুণ্ডুকে মাথায় নিয়ে, যার নাম হচ্ছে শিল্পী। সিনেমার ব্যাপারে কথা ছিল তো, আমরা প্রস্থেটিক ট্রাই করছিলাম, মিলবে? হ্যাঁ, ধরতে পারবেন না আপনি, বললাম না। তোমার মনের ভেতর যাই, মুখের ভিড়ে মুখোশ পাই, ঘাসের ফাঁকে লুকিয়ে থাকে শিকারি যেন। বুঝতে পারছি, তুমিও ক্রিমিনাল, আমিও ক্রিমিনাল, আমরা পার্টনার্স ইন ক্রাইম। এর আগে এরকম ঘটনা ঘটেছে যে কলকাতায় কোন একজন আমাদের খুব চেনা অভিনেতা, তার সিনেমাতে প্রস্থেটিক মেকআপের প্রয়োজন হয়ে পড়েছিল, এবং যে মেকআপটা সোমনাথ অনায়াসে করতে পারত এবং তা সত্ত্বেও অনেক খরচ করে, তার 4-5 গুণ আরও বেশি খরচ করে মুম্বাই থেকে আর একজন শিল্পীকে দিয়ে, মেকআপ আর্টিস্টকে দিয়ে সেই একই কোয়ালিটির মেকআপ করানো হয়। কারণ টলিউড বিশ্বাসই করতে পারতো না যে টলিউডেরই ছেলে, টলিউডেরই মেকআপ আর্টিস্ট এই একই কোয়ালিটির মেকআপটা করতে পারে। কতটা কষ্ট হয় সোমনাথের একজন শিল্পীর। একটা ভেরি কঠিন কোশ্চেন রুদ্র, তুমি জানো এটা, আমি তবু কনফেস করছি আজকে। সেটা সবারই হয়, হ্যাঁ, প্রত্যেকেরই। যারা আমরা শিল্পী, যে বড় একজন হিরোর ফেসে সেই মেকআপটা হয়েছিল,
তার মুখের যে আমরা যে ফেস ইমপ্রেশনটা তুলি লাইভ কাস্ট করে, সেদিন কিন্তু বোম্বেতে আমিও উপস্থিত ছিলাম। আমি একটা বড় অ্যাড শ্যুট করতে গেছিলাম তারই সাথে। আমারই চোখের সামনে তার মুখের খুব বড় একজন মেকআপ আর্টিস্ট মুখের যে ছাঁচ যেটাকে মানে লাইভ কাস্ট বলা হয় সেটা নিয়েছিল। তো সেটাতে তারপরে আমার একটু খারাপ লেগেছিল কি, যেটা আমরা পারতাম করতে বা আমার একটা টেস্ট যদিও নিত প্রডিউসার বা ডিরেক্টররা, আমাকে ওই ফিল্মে বলা হয়েছিল তুমি বাকিদের মেকআপগুলো করো, ওইটাও করবে। তো আমি বলেছিলাম না, আমি হিরোকেই বলেছিলাম, আমার ভীষণ কাছের লোক, স্টিল নাও সে এখনও তাই, আমি নাম বলছি না, বাট আমি তাকে বলেছিলাম যে দেখো তুমি তো যে লিডের হিরো, তুমি তো সেকেন্ড হিরোর রোল করবে না। বললো না, আমিও তাহলে সেকেন্ড লিড মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করব না, ডিউ টু কারণ যে কাজটা আমি জানি যদি আমি এটাকে ওখানে ঢুকে কাজ করি তাহলে কলকাতা হয়তো বলবে যে পারে না বলে একজন বোম্বে থেকে কাউকে আনা হয়েছে। তো সেই স্ট্রাগলটা আমি করতে চাই এবং খুব থ্যাঙ্কফুলি বলবো যে সেই হিরো কিন্তু তখন বললো হ্যাঁ তুমি ঠিকই বলেছো। তো এটা খারাপ লেগেছিল যেহেতু আমার কলকাতার কাজ, আমার বাংলা ছবির কাজ, যেটা আমি আমার মতো করে মানে নিজেকে উজাড় করে দিতাম, মানে সেই সুযোগটা পেলাম না। তো সেটা আমার সত্যি খারাপ লেগেছিল, কিন্তু তৎসত্ত্বে কিন্তু আমি এটাও জানি যে খারাপটা ওই খারাপ লাগাটা ইয়ে করে লাভ নেই, কারণ আজকে যদি তোমার হাতে বাজেট থাকে, অনেকটা তাদের বাজেট আছে এবং তুমি সবসময় চাইবে যে ধরো দুখানা ডাক্তার, তুমি একজন সাধারণ এমবিবিএস কাউকে দেখাতে মানে আছে, আর একজন আছে ধরো এমবিবিএস লন্ডন এফআরসিএস যাই হোক এমডি ফেমডি টাইপের ডক্টর। তো আমরা কিন্তু প্রথম টার্গেটটা ওই এমডি ডক্টর, কারণ সবাই একটা নিজের সুরক্ষাই চায় যে সে হয়তো আরও বেশি এক্সপিরিয়েন্স। তো আমার এই ক্ষেত্রে সেটাই হয়তো হয়েছিল, কারণ আমি করছি, আমি তখন অবধি কলকাতাতে জানে, কারণ আমার জুলফিকার ফিল্মটা রিলিজ হয়ে গেছে বা সেও জানে যে এই ছেলেটি করে, কিন্তু তারা তখনও ভাবছিল হয়তো তার এত বড় একটা হিরোর ফেস, সে হয়তো রিস্ক নিতে পারেনি, তার বাজেটটা বেশি ছিল, সে হয়তো তাই জন্য ওই দিকেই গেছে, হেলেছে। কারণ আমি সেটাই মনে করছি যে একজন এমবিবিএস ডক্টরের কাছে না করে এফআরসিএস লন্ডন এমডির কাছে হয়তো সে কাজটা করেছে। তা আমি ওটাকে ওইভাবেই নিয়েছি, কারণ এটা আমি খুব স্পোর্টিলি নিয়েছি এবং যার ফলে পরবর্তীকালে আমি আমার এই বিষয়ে একটা কথা বলার জায়গা, সেটা তো যে যন্ত্রণা তো নিশ্চয়ই হয়, 100% যন্ত্রণা আমার এখনো আছে। ওই প্রজেক্টটা দেখার পর মানে যে কাজটা হচ্ছে ওই আমার যন্ত্রণা এখনো আছে, কারণ আমরা এটা বলা উচিত না যে মেকআপটা যেভাবে হয়েছে, যে কারণে আমি ভিঞ্চিতে আমার যে লাস্ট ট্রাম কার্ডটা আছে এই ফিল্মের, যেটা লাস্ট দেখা যাবে, যেখানে আমি অনেক কিছু মেকআপের জিনিস দিয়ে অনেক কিছু ওভারল্যাপ করে দেয়, যেটা মেকআপটাকে মনে হয় যে এই কারণে একটা মানুষ চেঞ্জ হয়ে গেছে, কিন্তু সেটাকে আমি অনেক বেশি রিস্ক নিয়ে আমাদেরটায় দেখানোর চেষ্টা করেছি। যে আমি এর বাইরে কিছু বলছি না, শুধু একটাই কথা বলবো যে ঠিক তারপর কোথায় না মানে জহুরি জহর চেনে, ঠিক এই ক্ষেত্রেই সোমনাথ ভেঙে না পড়ে নিজের মতো করে আরও পরিশ্রম করে করে আরও প্রস্থেটিক নিয়ে কী করা যায় নিরন্তর চুপিচাপ তার গবেষণাটাও করেই গেছে। এবং তারপর ঠিক সৃজিত মুখার্জির সঙ্গে কাজ করতে এসে সৃজিত মুখার্জির মতো জহুরির এই জহরকে চিনতে অসুবিধা হয়নি এবং একের পর এক পর ইভেন লাস্ট এক যে ছিল রাজাতে, মানে ওদিকে জুলফিকার থেকে শুরু হয়েছিল, তারপর এক যে ছিল রাজা, তাক লাগানো মেকআপ, এখনো যিশুর এক যে ছিল রাজার মেকআপ নিয়ে এক যে ছিল রাজার সুযোগ পেলাম। এবং তোমাকে আমি আরেকটা বলছি, আমাদের আপকামিং মুভি অলমোস্ট যেহেতু ডিক্লেয়ার্ড হয়েছে আমারও বলতে অসুবিধা নেই, যেটার নাম গুমনামি বাবা, তো তাতে বুম্বাদার কিন্তু প্রস্থেটিক আছে এবং হিউজ কাজ আছে, মানে আপ টু শুরু থেকে ফিল্মের এন্ড অবধি। এবং তার গুরু দায়িত্ব সৃজিতদা তো আমাকে দিয়েই দিয়েছে, তার সাথে শ্রীকান্ত স্যারও বলেছেন যে না এটা সোমনাথই করবে, আমাদের কলকাতার লোককে দিয়ে আমি করাবো। তো একজন ক্যাপ্টেন যদি মানে আমাদের মতো সাধারণ টেকনিশিয়ানদের পাশে দাঁড়ায়, পেছনে দাঁড়ায়, যদি বলে না, কারণ আমি সৃজিতদাকেও এটাও বলেছিলাম, এটাও কনফেস করছি, হয়তো বুম্বাদা শুনবে বা বলবে, আমি কিন্তু সৃজিতদাকে বলছিলাম সৃজিতদা বুম্বাদা একজন অনেক বড় মাপের হিরো, প্রজেক্টটা অনেক বড় আছে, তো এরম হবে না তো যে মানে বুম্বাদার কিন্তু মনে হতেই পারে যে আরও বড় জায়গা থেকে কাজটা করাই, তারও একটা ইচ্ছা থাকতেই পারে, তো সেই ইচ্ছাটায় তুমি কোনো ঘা দিচ্ছ না। তো তখন আমাকে সৃজিতদা এই কথাটাই বলেছিলেন যে সোমনাথ ফিল্মটা আমার, ফিল্মটা এসবিএফ এর শ্রীকান্তের ফিল্ম, শ্রীকান্ত স্যারের ফিল্ম, শ্রীকান্ত এবং আমি দুজনে মিলে বুম্বাদাকে এটাই বলে দিয়েছি আমাদের কলকাতায় যে কাজটা হচ্ছে আমরা কলকাতাকে সেই সুযোগটা দিতে চাই, তো এই ফিল্মটা তুমি ছাড়া আমি করতে পারবো না, তুমি এই ফিল্মটা করছো, আমি করছি না। এবং আমার নিজে অ্যাজ এ ডিরেক্টর হিসাবে একটা নিজস্ব কাজেরও অনেক ভিত্তি আছে, আমি অনেকের সাথেই বম্বের এবং ইয়ের সাথে কাজ করে দেখেছি, তো আমার তাতে তোমাকে নিয়ে কাজ করে অনেক বেশি স্যাটিসফ্যাকশন আছে, কাজে তুমি ফিল্মটা করছো। এবং আমরা অলমোস্ট এটা বুম্বাদার একটা লুক
মানে করাও হয়ে গেছে টেস্ট। তো আমার একটা জিনিসের জায়গায় মনে হয়, কোথায় একটা জিনিসের জায়গা এটা হয় যে শিল্পীর ভেতরের যে খিদে, সেই খিদে যদি ঠিক জায়গায় যায় তো তাহলে সেটা বোধহয় সকলের ক্ষেত্রে পাওয়া। আর এই বোধহয় এই কারণের জন্যই সৃজিত মুখার্জিদের মতো জহুরিদের দরকার হয়ে যাবে। তো এন্ড অফ দ্য ডে আমার লেখা শিল্পী সৃজিতের হাত ধরে হয়ে উঠেছে ভিঞ্চিদা, আর আমরা কথা বলছিলাম এতক্ষণ ভিঞ্চিদার সঙ্গে। সো একটা এর মানে রিয়েলাইজেশন হয়, যদি আমাকে কেউ এক কথা জিজ্ঞেস করে হলো যে হ্যাঁ এটা প্রেমের গল্প, সবাই অবাক হয়ে যাবেন যে এরকম একটা জমজমাট থ্রিলার প্রেম হয়। হ্যাঁ এটা প্রেম। প্রেম মানে শুধুমাত্রই নারী পুরুষের প্রেম, প্রেমের আরও অনেকগুলো দিক আছে। যে এই ছবিতে আমার অপোজিটে কাজ করেছে সোহিনী, তার কাছে সেই সাধারণ মধ্যবিত্ত বাড়ির মেয়েটা, তার বাড়ির পাশে যে মেয়েটা ঠিক করে কথা বলতে পারে না, একটুখানি তার কথা আটকে যায়, কষ্ট হয়, আমরা কেউ কেউ হয়তো হাসি কারুর প্রতিবন্ধকতাকে নিয়ে, কিন্তু সে তো মানুষ। তো সেই প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সেই মেয়েটাকে ভালোবাসে আর একজন মানুষ, সেও বোধহয় কোথাও একটা সামাজিকভাবে প্রতিবন্ধী, কারণ সেও তার শিল্পকে নিয়ে পৌঁছতে চাইছে কিন্তু সেটা ভাব প্রকাশ করার জায়গা পাচ্ছে না। সোহিনীও যখন কথা বলে সেটা কথা বলতে চায় কিন্তু ভাব প্রকাশ করতে গিয়ে তার কথা আটকে যায়। তোর কি কাজকর্ম করবার কোনো ইচ্ছে নেই? কাকা আমি শিল্পী, আমার তো একটা মান সম্মান আছে নাকি? যা খুশি তাই বলে যাবে লোকে। একটু মানিয়ে নে না। না মানাবো না। আমি কি মেগা সিরিয়ালে বিয়ে করা নতুন বউ নাকি যে মানিয়ে নেবো? এবার তুই কে রে? শালা টালিগঞ্জে কাজ করতেই দেবে না। টাইম আছে তো, তোতলা তো বাড়ি থেকে ছেলে। সে চায় ভিঞ্চিদাকে নিয়ে তার প্রেমটাকে বলতে। ভিঞ্চিদাও তার কোনো বন্ধু নেই, একটি মাত্র মেয়ে জয়া, যেটা সোহিনী করেছে, তাকে নিয়েও সে তার যে কাজের ওপরে যে প্রেম, যে প্রেমটা সোমনাথের থেকে শুনলাম, কাজের ওপরে প্রেম, যে প্রেমটা নিয়েই আমরা কাজ করছি, বাঁচছি, ভালোবাসছি, সেই প্রেমটা নিয়েই গল্পটা চলে। এবং ঠিক তারপর আর একটা খ্যাপা মানুষ আছে এই গল্পে, যার নাম আদি বোস, যে চরিত্রটা ঋত্বিক চক্রবর্তী করেছেন। তার একটা অদ্ভুত প্রেম রয়েছে, তার মাথার কোথাও একটা পোকা নড়ে গেছে। সে বিশ্বাস করে যারা লকে বুড়ো আঙুল দেখায় সে কাঁটা দিয়ে কাঁটা তুলবে। হচ্ছে সিরিয়াল কিলার, আপাত দৃষ্টিতে মানসিকভাবে অসুস্থ। আমি একটা প্যাটার্ন মাথায় রেখে আমি আমার ভিকটিমদের নির্বাচন করি। যাকে এটা শুধু আমার গল্প নয়, এই লোকটারও গল্প। আর তার সঙ্গে সঙ্গে যতগুলো ক্রাইম হতে শুরু করে খুব অদ্ভুত রকমভাবে, আসে অনির্বাণ ভট্টাচার্য বিজয় পোদ্দার নামে একজন দুঁদে পুলিশ অফিসারের চরিত্রে। তারও প্রেম তার কাজ নিয়ে, যে আমি ক্রিমিনালকে ধরবই। পুলিশের কাজ শুধু মাইনে পাওয়া নয়। এসবের গল্প পড়েছেন ছোটবেলায় নাকি শুধু পানু দেখে কেটেছে? এই লোকটাকে আমি কোথাও দেখেছি। বন্ধুরা চোর পুলিশ খেলতো না, আমি খেলাটাকে একটু বাড়িয়ে নিয়েছিলাম। চোর পুলিশ উকিল। তো এটা নিয়ে তৈরি হলো ভিঞ্চিদ, এবং ভিঞ্চিদের সবকটা চরিত্রের মেকআপ, সবকটা চরিত্র হবে মেকআপ অ্যান্ড উইথ দ্য প্রস্থেটিক মেকআপ। আমি সোমনাথকে যে একটা শেষ দিকের প্রশ্নে যাব, তার আগে শুধু একটাই কথা বলি যে সোমনাথ কদিন আগে তো রিলিজ করেছে হচ্ছে ছাপাক বলে একটা ছবি, ফার্স্ট লুক, দীপিকা পাডুকোন, অ্যাসিড ভিকটিম। দারুণ কাজ হয়েছে। শুধু এইটুকু একটাই কথা বলতে পারি, অন্তত আমি আমাদের দিক থেকে বলতে পারি যে হ্যাঁ, আমরা আমাদের ছবির বাকি মেকআপের ছবিটা কিন্তু দিতে পারিনি এখনো পর্যন্ত গল্পের খাতিরে। আমাদের টোটাল ছবিটা তৈরি হয়েছে মাত্র 14 দিনে, এবং বম্বের 4 ভাগের 1 ভাগ বাজেট না। আমরা কষ্ট করে করেছিলাম, আমরা ভালোবাসা থেকে করেছি বলেই কাজটা করতে পেরেছি। তো যাই হোক, যখন ট্রেলারটা তৈরি হলো, আলোড়ন তৈরি হলো, সেই সময় সোমনাথ কুণ্ডু আপনার কি মনে হয়েছিল স্যার? কোনটা কথা বলছে? মানে কত কি ট্রেলারটা দেখে যে ধারণাটা তৈরি হয় যে নিজের কাজ তৈরি হওয়া, আমি ভিঞ্চিকে দেখতে পাচ্ছি, আমি অন্যান্য চরিত্রগুলো দেখতে পাচ্ছি। ট্রেলার রিলিজেতে প্রথম তো আমি প্রতিটা ফ্রেম স্টপ গেট করে করে মোবাইলে দেখছিলাম যে আমার দাড়ি টাড়িগুলো ঠিক হয়েছে কিনা, যেটা সবাই করে থাকে বেসিক্যালি। এবং আমি যে ভিঞ্চিকে মনে মনে ছবি এঁকেছিলাম, যে ভিঞ্চির ছবি এঁকেছিলাম এবং যেভাবে আমি ভিঞ্চিকে দেখতে চেয়েছিলাম, সেই ভিঞ্চিকে কিন্তু আমি আমার ট্রেলারে দেখতে পেয়েছি। তার পুরো কৃতিত্ব আমি, মানে মেকআপ আর্টিস্ট, কিন্তু আমার আসল ভিঞ্চিটা হচ্ছে রুদ্রনীল ঘোষ। মানে ও না থাকলে এই মুভিটা, এই ক্যারেক্টারটা, হয়তো কলকাতা তো অনেক ট্যালেন্টেড আমাদের অভিনেতারা আছেন,
কিন্তু এই ক্যারেক্টারটাকে মনের ভেতর থেকে বার করা, কারণ লেখার বীজটাও বুনেছিল, কাজে ক্যারেক্টারটাকেও ও কিন্তু মানে টোটালি বুনে দিয়ে গেছে এবং মানে ছবিতে যেভাবে ফুটিয়ে তুলেছে এটা ও ছাড়া সম্ভব ছিল না। তার সাথে তো আদিনাথের মানে আমাদের ঋত্বিকের যে সাপোর্ট, ঋত্বিককে আমি মনে করি এখানে যারা যারা অভিনয় করছে, ঋত্বিক, রুদ্রনীল ঘোষ, সৈনী সরকার, আমাদের অনির্বাণ এবং ঋদ্ধি সেন পার্টিকুলারলি, এবং যারা ছোটোখাটো রোলগুলো একদম করেছে, মানে এরা প্রত্যেকে আমাদের কলকাতা, ভারতবর্ষের, আমি কলকাতার তো বটেই গর্ব, ভারতবর্ষেরও আমি মনে করি গর্ব। এরা না থাকলে আমি মেকআপ করলাম, আমি যা যা মেকআপ করলাম সেই মেকআপগুলো যদি সেইভাবে অভিনয়টা না করলো বা অভিনয়টা না পেলো তাহলে মেকআপটাও সার্থক হয় না। মেকআপ দেখতে হয়তো ভালো লাগবে কিন্তু রিয়েল ক্যারেক্টারগুলো যে রিয়েল হয়ে যাওয়া, যখন ওকে আমি ভিঞ্চির একটা চেহারা দিয়েছিলাম ও কিন্তু তখন একটা বিদেশি ভিঞ্চির মতোই বিহেভ করেছিল। তো এই যে অভিনেতাদের যে এই বিহেভটা, সেটা বড় অভিনেতা ছাড়া সম্ভব না, তাতে মেকআপটা সার্থক পায় আর কি। তো যাই হোক, আশা করা যায় যে গল্পের আন্দাজ পেয়ে গেছেন। তবে এইটুকু বলতে পারি যে 12ই এপ্রিল আপনারা ভিঞ্চিটা দেখছেন, আপনারা ম্যাজিক দেখতে আসছেন। এই ম্যাজিক টলিউডের ম্যাজিক, এই ম্যাজিক থ্রিলারের ম্যাজিক, এই ম্যাজিক শিল্প আর রক্তের মধ্যে দ্বন্দ্বের ম্যাজিক। আর যেখানে থ্রিলারের ম্যাজিশিয়ান সৃজিত মুখার্জি, যেখানে আমাদের মেকআপ আর্ট এই ব্যাপারটার ম্যাজিশিয়ান সোমনাথ কুণ্ডু, আর তার সঙ্গে সঙ্গে আমাদের মতো সামান্য কলাকুশলী জড়িয়ে রয়েছেন, তখন কিন্তু টলিউডের উপর ভরসা রাখা মানুষ তারা নিরাশ হবেন না। আর যখন গানে রয়েছেন অনুপম বাবু, মানে অনুপম রায়, সো আমরা অধীর মানে অপেক্ষায় রইলাম। আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, আর আশীর্বাদ করবেন যাতে আমাদের ছবি সাকসেস পায়, আপনাদের মনের মতো হয়ে উঠতে পারে। তো টলি টাইমসের সকল দর্শককে জানাই ধন্যবাদ আমাদের আড্ডাকে এতক্ষণ ধরে দেখার জন্য। তুমি দেখছো তাকে, ভাবছো যাকে, সে আসল মানুষ নয়, সে বেঁচে আছে শহরের এক কোণে, সে মৃত মানুষের চিৎকার শোনে, সে বেঁচে আছে শহরের এক কোণে, সে মৃত মানুষের চিৎকার শোনে প্রতিদিন। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।